ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আমাদের আজকের নিবেদন হীরেন চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভৌতিক গল্প, কালো শয়তানের প্রতিশোধ। বিপর্যয়টা ঘটে গেল একেবারে ডাক্তারের সামনেই। অথচ সারাদিন কিন্তু তিতু ভালোই ছিল। ভালো ছিল মানে ওই ধরনের অস্বাভাবিক আচরণ কিছুই করেনি। তাহিরপুর থেকে ফেরবার পর স্কুলে আর ওকে যেতে দেয়নি, দেওয়া যায়ও না। কিন্তু এমনিতে সকাল থেকে খাওয়া দাওয়া গল্পগুজব স্বাভাবিকভাবেই করছে। ডাক্তার দেখাতে গিয়ে যেন কোনো ঝামেলা না করে সেই জন্য সন্ধ্যাবেলায় কোথায় যাব সেটা ওকে বলে দিয়েছিলাম। সোমা বলেছিল আজ আর কলেজ যেও না, সেই মতো কলেজটাও কামাই করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ডাক্তারের সামনেই যে এমনটা হবে। স্কিন স্পেশালিস্ট ডক্টর মালাকারের সঙ্গে পরিচয় আমার আগেই ছিল। বলতে গেলে অ্যাপয়েন্টমেন্টটা এত তাড়াতাড়ি আমি সেই জন্যই পেয়েছিলাম। তিতুর ব্যাপারটা নিয়ে স্কিন স্পেশালিস্টের কাছে আসার পরামর্শটা আমার যে খুব ভালো লেগেছিল এমনও নয়, কিন্তু ডাক্তারের পর ডাক্তার দেখিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। তাই ভেবেছিলাম ওকেও একবার কনসাল্ট করা যাক, যদি কোনো উপায় বলতে পারেন। ডক্টর মালাকার চাইল্ড স্পেশালিস্ট নন, কিন্তু চমৎকার বন্ধুত্ব করে নিয়েছিলেন তিতুর সঙ্গে। কয়েক মিনিটের মধ্যেই তিতুর ব্যাপারটা আমি খুলে বলেছিলাম ওকে আগেই অ্যাপয়েন্টমেন্ট করার সময়। উনি সাধারণভাবে ওর স্ক্রিন টিন যা পরীক্ষা করবার একটু দেখে নিয়ে তিতুর দিকে চেয়ে বলেছিলেন, তিতু ইজ পারফেক্টলি অল রাইট। কিছু হয়নি তোমার তিতু, তাই না? ইস, আমার নাম তিতু নয়, তিতাস, তিতাস মিত্র। সরি, ভেরি সরি ম্যাডাম বলে আমার দিকে চেয়ে ডক্টর মালাকার বলেছিলেন, এত সুন্দর নামটা এমন তেতো করে বলেন কেন? না মানে ডাক নাম তো কিছু নেই, তাই। হ্যাঁ, দিয়ে দিন ওই যাও কিছু একটা, ঘন্টু মন্টু সন্টু নন্টু। প্রেসক্রিপশন হিসেবে শুধু একটা ভিটামিন ট্যাবলেট লিখে বলেছিলেন, না না মিস্টার মিত্র, আমি কিন্তু ওর কোনো স্কিনের প্রবলেম। সেই মুহূর্তেই ব্যাপারটা হয়ে গিয়েছিল। ভয়ের তো মুখে হঠাৎ তিতু দাঁড়িয়ে পড়তেই আমার বুকের ভেতরটা ধক করে উঠেছিল। এ তো ঝড়ের পূর্বালক্ষণ, এবারে তো তাণ্ডব শুরু হয়ে যাবে। হয়ে গিয়েছিল তাই। গোটা মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল তিতুর, চোখের মনি বিস্ফারিত, থরথর করে কাঁপছিল সারা শরীর, মুষ্টিবদ্ধ হাত, চোখ মুখে একটা অদ্ভুত ধরনের হিংস্রতা। আর সেই টান দেখতে পাচ্ছি আমি, হাঁটুর নিচে চামড়ায় কেমন টান টান হয়ে যাচ্ছে, সেখানে স্পষ্ট আঁচড়ে যাওয়ার মতো দাগ আর দু চারটে টাটকা রক্তের ফুটকি। ইম্পসিবল! ডক্টর মালাকার ধরতে গেলেন ওকে, এক ঝটকায় ছাড়িয়ে দিল তিতু। আমি জানি ওর গায়ে এখন পূর্ণবয়স্ক মানুষের চেয়েও বেশি জোর। কে বলবে 6-7 বছরের একটা বাচ্চা মেয়ে? আমিও এগিয়ে গেলাম। কম্পাউন্ডার ছেলেটিও এলো, কিন্তু সাধ্য কি আমরা তিনজন মিলেও ওকে আটকে রাখতে পারি? ডক্টর মালাকার একটা সিডেটিভ ইঞ্জেকশন দিলেন ওকে। একটু নিস্তেজ হবার পর পাশের অ্যান্টিরুমে নিয়ে গিয়ে ওকে শুয়ে দেওয়া হলো। দেখতে দেখতেই নেতিয়ে পড়ল মেয়েটা। কম্পাউন্ডার ছেড়ে যাওয়ার জায়গাটি ড্রেসিং করে দিচ্ছিল। ডক্টর মালাকার বললেন, এরকম ছড়ে যাওয়ার দাগ তো বেশ কয়েকটা দেখছি। হ্যাঁ, আপনাকে তো বললাম, এই একটা হওয়ার সঙ্গে সঙ্গে ওর আচরণ তো পাল্টে যাই, সে সঙ্গে গা হাত পায়ের চামড়া এমন ফাটতে থাকে। পিকিউলিয়ার ওর স্কিনে, কিন্তু আজ স্যাচ কোনো রকম অ্যাবনর্মালিটি নেই। ভুরু কুচকে কিছু ভাবছিলেন, হঠাৎ আমার দিকে মুখ তুলে বললেন, এপিলেন্সি ছিল আরো ছোটবেলায়? মৃগী রোগ? না না, কখনো না। প্রশ্নটা প্রায় সব ডাক্তারের কাছেই শুনি, কাজেই উত্তর দিতে আমার দেরি হয় না। হেরিডিটির কোনো ব্যাপার? বংশে কারো ছিল?
কোশমিন কালেও নয়। দেন কি তাহলে এটা হলো কি করে? আমি জানি সব ডাক্তারের মতো এর কাছেও আমাকে ঘটনাটা বলতে হবে, অথচ আমি নিজেই জানি না দুটো ঘটনার মধ্যে কোনো সম্বন্ধ সত্যি আছে কিনা। সুস্থ স্বাভাবিক মাথায় চিন্তা করলে এরকম সম্বন্ধ খুঁজে পাওয়া হাস্যকর বলেই মনে হবে। এ ডাক্তারও হয়তো তাই বলবেন। সেটা আমার দুশ্চিন্তার কারণ নয়। আমি ভাবছি এই ডাক্তারকেও কোনো প্রতিকারের কথা বলতে পারবেন না। যে বিপর্যয় তিতুর জীবনে ঘটে গেছে তা থেকে মুক্তি পাওয়ার উপায় আমাকে কে বলে দেবে, কে বলে দেবে? সুখে থাকতে ভূতে কিলোই বলে একটা কথা আছে না? বেশ ছিলাম এখানে, কেন যে মরতে তাহেরপুরে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসার ঝোঁক মাথায় চাপলো কে জানে। আসলে এখনকার মতো চিরবিরে গরম তো তখন পড়েনি। তাহেরপুরে খোলামেলা জায়গা, মোবারক মানে আমাদের জায়গা জমি বাড়িটারি যে দেখাশোনা করে সে বলেছিল তখনও নাকি গায়ে কাঁথা চাপা দিয়ে শুতে হয় রাতে। তাই ভেবেছিলাম দেশের জায়গা জমি, বাড়ি তো যাওয়াই হয় না। তিতি তো গেলই না সেখানে কোনো দিন। 2-4 দিন সেখান থেকে এলে মন্দ আর কি। জায়গা জমি বাড়ি ওই নামেই সব। দাদু বাস করতেন ওখানে। বাবা এক ছেলে হিসেবে সেসব সম্পত্তির মালিক হয়েছিল। বাবাও ভবানীপুরে বাড়ি কিনে এখানেই জীবন কাটিয়ে দিয়েছিল। তবে হ্যাঁ, বছরে একবার গিয়ে জমির ধান টান সব বিক্রি বাটা করে আসতো। তখন চাষবাসের ভার ছিল অনেকটাই। মামার বাবা তালবেরের ওপর দিয়ে। দাদুর বাড়ি প্রায় 1 বিঘে জমির ওপর। বাড়ির চেয়ে গাছপালায় বেশি। একতলায় মাত্র 3-4 খানা ঘর। ছোটবেলায় তবু যাবার মতো ছিল। এখন ওই মোবারকের সংসারই থাকে ওখানে, দেখাশোনা করে। বছরে একবার আসে, এখনো কয়েকশো টাকা হাতে নিয়ে। সেই সঙ্গে খানিক খেসারির ডাল, আখের গুড় আর জমির চাল একটু পাওয়া যায়। তা সে জমি জমার ধান চাল উদ্ধার করতে সেখানে যায়নি, একটু নতুন রকমের বেড়ানো হবে বলেই গিয়েছিলাম। অবশ্য মূল কারণটা ছিল তিতুই। দোলের দিনটা তিতুর খুব ভয়ের দিন। গায়ের রং মাখতে খুব ভয় পাই ও। রং খেলার হুল্লোড়টাকে আরও ভয় পাই। সোমাও যে রং খেলতে খুব ভালোবাসে এমন নয়, কিন্তু আশেপাশের বাড়ির গিন্নিরা সব একসঙ্গে দল বেঁধে বেরোয়, ওকেও সঙ্গে যেতে হয়। তিতুর বন্ধুবান্ধব ওকে টানাটানি করে। বাড়িতে যতই খই ফুটুক কথার, বাইরে বেশ মুখচোরা তিতু। সুতরাং না গিয়ে আর উপায় কি? প্রস্তাবটা এবার আমিই দিয়েছিলাম। দোলের দিনটা তাহেরপুরেই কাটালে হয় একবার। হঠাৎ তাহেরপুর? সোমা অবাক হয়েছিল। এমনি বেড়ানো। আমি বলেছিলাম তিতুটাও বাঁচবে রঙের হাত থেকে। মানে ওখানে আর ওকে রং দেবে কে? চেনে নাকি ওকে কেউ? তাছাড়া গলাটা একটু ভারী করে বলেছিলাম, জমিদারের মেয়ে, একটু সমীহ করবে। তা কি আমার জমিদার, ঘুটি রবে না তালপুকুর? সোমা ঠাট্টা করে বলেছিল। বাড়ির চেয়ে জঙ্গলই তো বেশি দেখেছিলাম। গোটাটাই এতদিনে জঙ্গল হয়ে গেছে, থাকবে কোথায়? মবারা থাকে না ওখানে? বললেই একটু পরিষ্কার ঝরিষ্কার করে রেখে দেবে। আমি বলেছিলাম বাজার টাজার করবে মবা, আর রান্না করবে মবার বউ। তোমার ফুল রেস্ট। আর তোমার? আমি আর তিতু তো বেড়াবো সারাদিন। কত গাছপালা ওখানে, শিমুল আর পলাশ গাছ এখন লালে লাল হয়ে আছে। কি মজা, কি মজা! হাততালি দিয়ে উঠেছিল তিতু। চলো বাবা, তুমি মবা কাকুকে সব ব্যবস্থা করে দিতে বলে দাও। তিতুর এত মজা যে এভাবে নষ্ট হয়ে যাবে ভাবতে পেরেছিল কেউ? সন্দেহটা আমার হয়েছিল ওখানে গিয়ে থেকেই, মানে ফকির কালীতলায় আমাদের বাড়ির সামনে গিয়েই। বিকেল বিকেলই পৌঁছে গিয়েছিলাম। কথা মতো মবা ছিল স্টেশনে। আমাদের রিক্সার সঙ্গে সাইকেলে এসেও চলেছিল। কিন্তু ফটকের সামনে এসেই আমরা চক্ষু স্থির হয়ে গেলাম। এ কি মবা, ঝোপঝাড়ে তো ভর্তি হয়ে আছে জায়গাটা। এইভাবে বাস করো কিভাবে তোমরা এখানে? এত বড় কম্পাউন্ড বাবু, সাফা করা কি চারটিখানি কথা? মবা ঘাড় চুলকোতে চুলকোতে বলেছিল। 2টো ঘর আর রান্নাঘর আমি সাফা করে রেখেছি। আপনাদের চা চিনি দুধের ব্যবস্থাও করে রেখেছি। বউ আছে রান্নাঘরে, আপনাদের দেখলেই কথা বলছিল মোবারক। হঠাৎ বুকটা আমার ছ্যাঁত করে উঠেছিল ফটকের একদিকের মাথার নজর পড়তেই।
কালো কুচকুচে বিড়াল, কান দুটো খাড়া করে তাকিয়ে আছে আমার দিকেই। না, কালো রঙের বিড়াল যে হতে পারে না এমন নয়, কিন্তু কিছু কিছু ব্যাপার এমন হয় না, চোখে পড়লেই বুকটা কেমন শিরশির করে ওঠে। এর ভাবভঙ্গি ঠিক তেমনি, দেখলেই মনে হয় যেন অশুভ ইঙ্গিত দিচ্ছে। এটা হতে পারে আমার মনের ভুল, তাই মবাকে আর কিছু বললাম না। কিন্তু তিতু দেখলাম এক দৃষ্টে বেড়ালটার দিকেই চেয়ে আছে। ঘর দুটো পরিষ্কার করেছে মন্দের ভালো, কিন্তু মবার তো শুনেছি 3-4টে ছেলে মেয়ে, তারা গেল কোথায়? জিজ্ঞাসা করতে বলল, বাচ্চারা কি আর ঘরে থাকে? খেলতে টেলতে চলে গেছে কোথায়। চাটা অবশ্য মবার বউ তেমন জুত করতে পারেনি, বোঝা গেল চায়ের পাট নেই ওদের। সোমা বলেছিল, ধুর, এটা নিজে বানিয়ে নিলেই হতো। নিও না কাল থেকে, মনে হলে 7টা-8টা নাগাদ আর এক রাউন্ড খেতেই পারো করে। এখানে আর কাজ কি আছে? কথা ছিল খাবার দাবার যা ব্যবস্থা কাল থেকেই হবে। মবার সঙ্গে আমিও হাটে যাব, মবার বউ তো আছেই। আজ রুটি আর একটা ফুলকপির তরকারি করে রাখবে ওর বউ। আমরা মিষ্টি নিয়ে এসছি সঙ্গে, তাই দিয়েই চমৎকার ডিনার হয়ে যাবে। সোমা একটু গা গড়িয়ে নেবার তালে ছিল। তিতু এমন লাফালাফি করতে লাগলো, সে সবাইকে বেরোতেই হলো একসঙ্গে। তাহেরপুর আর সে তাহেরপুর নেই। রাস্তা যদিও ফুটিফাটা, কিন্তু পিচের রাস্তা হয়েছিল এককালে, সে চিহ্ন আছে। পাকা বাড়ির স্কুল রয়েছে একটা, 2-একটা অফিসও হয়েছে। ছোটবেলায় ঝাঁকড়া মাথা বটগাছওয়ালা জায়গাটাকে বলতাম আজমতলা। সেটার পাশে একটা ব্লক ডেভেলপমেন্ট অফিস হয়েছে অনেক কিছুই, কিন্তু গাছপালাও রয়েছে বিস্তর। লাল ফুলওয়ালা কটা শিমুল গাছ দেখালাম দিদুকে, কি আনন্দ দেখে ওর। এখন ফলের গুটি ধরেছে বলে ফুল ঝরে এসেছে। দিন 15 আগে আসতে পারলেও গাছটা লালে লাল হয়ে থাকতো। মবাই তাড়া দিয়েছিল, সন্ধে হয়ে এসেছে বাবু, ফিরে চলুন। কেন, ইলেকট্রিসিটি আছে তো এখানে, টাকা দাও যে বিল বলে এলে। ওই টাকাই নেই, ভোল্টেজ কো এখানে, পিদিমের মতো পুটপুট করে জলে আলো, তাও এই আছে এই নেই। সেরকম অবশ্য দেখলাম ব্যাপারটা। আলো তো সব ঘরেই আছে, বাইরে বারান্দাতেও আছে, কিন্তু এমন হচ্ছে যেন লোডশেডিং। না, এরকম হলে এখানে কয়েকদিন থাকাটা দেখছি। সেই মুহূর্তে আবার কালো আবরুষ কাঠের মূর্তির মতো কান খাড়া করে বসে আছে জানোয়ারটা ফটকের আর একদিকের স্তম্ভে। কিছু না বুঝেই একটা ঢিল তুলে নিয়ে ছুঁড়ে মারলাম ওর দিকে। কেন যে মাথাটা গরম হয়ে গিয়েছিল কে জানে। তিতুই হাত চেপে ধরেছিল আমার। আহ, মারছো কেন বাবা? কি সুন্দর পুষিটা। সুন্দর না, আরো কিছু। আমি চেয়েছিলাম মবরকের দিকে। বিড়ালটা জুটলো এখানে কোথায়? তোমার পোষা নাকি? না বাবু, এসেছে কার বাড়ি থেকে। চলুন চলুন, ভেতর চলুন। ভেতর গিয়ে আরেক প্রস্ত চমক। রুটি তরকারি রেঁধে মবার বউ যাওয়ার জন্য তৈরি। ওকে তো আর কিছু বলতে পারি না। সোমাকেই বলেছিলাম, এত তাড়াতাড়ি করতে বললে কেন রুটি? যখন খাবো শুকিয়ে তো কাঠ হয়ে যাবে। কি করব, বাড়ি চলে যাবে বললো তো। সে কি? মবার দিকে চেয়েছিলাম আমি। বাড়ি যাবে মানে? এখানে থাকো না তুমি? না বাবু, এসব কোঠা বাড়িতে আমরা ঠিক। আমার টেবিল ঘর আছে ওই যে প্রাইমারি স্কুলের কাছে। ওই জন্যই তোমার ছেলে মেয়েদের দেখলাম না ওখানে। আমি রোজ আসবো বাবু, সকাল থেকে থাকবো। বউ রান্নাবান্না করে দেবে। কি করে করবে? তোমাদের সংসারে রান্না নেই? বাধা দিয়ে বলেছিল সোমা। বড় মেয়েটা এখন রান্নাবান্না সব করতে পারে, সেই জন্য চিন্তা নেই। না, চিন্তা তো কিছুই নেই। এত বড় ঝোপ জঙ্গলওয়ালা পুরানো বাড়ি, ধরতে গেলে পুরো অচেনা জায়গা। আশেপাশে বাড়িঘর বলতে 2-একটা কুঁড়ে আর টালির ঘর দেখা যাচ্ছে। মবাটা ওর ফ্যামিলি নিয়ে থাকলে তবু 2-4 জন লোকের মধ্যে আছে মনে হতো। এ তো একটা ভগ্নস্তূপে 3টে প্রাণী মুখ বুজে পড়ে থাকার অবস্থা। তার উপর আলোর হাল দেখেছো? সোমা বলেছিল প্রত্যেক ঘরে টিউবলাইট আছে, বিকেল থেকে জেলে জেলে রাখতে জ্বলত। মবারকের বউ বলেছিল, অথচ বুদ্ধি করে সে জ্বালিয়ে দেবে সেটা মাথায় এলো না ওর। সে না হয় কাল থেকে হবে।
আমি বলেছিলাম, কিন্তু মবা এখানে থাকে না কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। 3-4খানা ঘর, এতটা জায়গা, অথচ মবা কাকু বিচ্ছিরি, তিতু বলেছিল। ওর বাচ্চারা থাকলে আমি কি সুন্দর খেলতে পারতাম। লুডো নিয়ে এসেছিলাম, চাইনিজ চেকার নিয়ে এসেছিলাম। এইসব জায়গায় রাত্রির বোধ হয় একটু তাড়াতাড়ি হয়। চারিদিকে শুনশান হয়ে গিয়েছিল দেখতে দেখতেই। দূর থেকে শুধু একটা কাঁসার ঘণ্টার শব্দ ভেসে আসছিল কানে। বাড়িতে থাকলে তিতুকে ঘুম পাড়ানোই মুশকিল হয়। এখানে আধ ঘন্টা যেতে না যেতেই দেখি হাউমাউ করে হাই তুলতে শুরু করেছে। সোমাকে বলেছিলাম, আজকে ট্রেন জার্নি করে এসেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারলেই বাঁচে। চলো আমরাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি চটপট। এই আলোই না পড়বে কিছু পড়তে, না পারবে টিভি চালিয়ে 2-4টে অনুষ্ঠান দেখতে। টিভি দূরের কথা, একটা রেডিও পর্যন্ত নেই। এখানে লোক না থাকলে টেকা যায়। বাবাকে বলল 2-3টে দিন যেন থাকে আমাদের সঙ্গে, দেখো রাজি হয় কি না। সোমা মুখ টিপে আমার জবাবটা আমাকেই ফেরত দিয়ে বলেছিল, তুমি জমিদার মানুষ, বললে হয়তো রাজি হতেও পারে। এরকম ঠাট্টাই আর কি করেও কিন্তু 7:30টার বেশি পার না করতে ঘড়ির কাঁটায় তাকিয়ে বলেছিলাম, নাও আর দেরি করে লাভ নেই। ভোরবেলা বেরিয়ে এসব অঞ্চলের শোভা দেখতে নাকি বেশ ভালো লাগে। ঘুম যদি ভেঙে যায় তখন না হয়। কথা শেষ হয়েছে কি হয়নি, আবার অঘটন। এইটারই আশঙ্কা করছিলাম। টিমটিম করে তবু জ্বলছিল আলোগুলো, এবার একেবারে গেল লোডশেডিং। তৈরি অবশ্য হয়ে এসেছিলাম, বড় বড় মোমবাতি ছিল বেশ কয়েকটা, ঝপঝপ জেলে ফেললাম 2টো। যে ঘরে ছিলাম সে ঘরে একটা রাখলাম। দেখলাম তিতু মাকে একেবারে জাপটে ধরে আছে। খুবই স্বাভাবিক, কলকাতায় জন্ম থেকেই ইনভার্টার দেখেছে। ও লোডশেডিং কাকে বলে সেটা তো ভালো বোঝেই না। আলো কখন আসবে ভগবানই জানেন। সুতরাং খাওয়া দাওয়া সারতে হবে বলে একটা মোমবাতি নিয়ে রান্নাঘরের দিকে এগুতেই সমস্ত শরীরে একটা হিম শিরোহরণ খেলে গেল। মিডসেফের ওপরে চুপ করে বসে আছে কালো বেড়ালটা। না, বাইরে যে ঘুরে বেড়াচ্ছে, সে ভেতরে আসতে পারে না এমন কোনো কথা নয়, কিন্তু রান্নাঘরের দরজাটা ভাঙাচড়া হলেও সেটা তো বন্ধ করা ছিল। পরিষ্কার মনে আছে, এভাবে হাট করে খুলতে পারে ওই বেড়ালটা। রক্ত চড়ে গিয়েছিল মাথায়। খুঁজছিলাম লাঠি, সোঁটা, কিছু পাওয়া যায় কিনা ঘরের মধ্যে। ফের যখন চেয়েছি রান্নাঘরে, অবাক কাণ্ড, জন্তুটা নেই। কোথায় গেল? জানলায় জানলা দেওয়া, জাল দেওয়া রয়েছে। পালাতে গেলে সামনে দিয়ে পালাতে হবে। বললাম, বেড়ালটাকে দেখেছ? পুষি। এতক্ষণে একটু সাহস হলো তিতুর। কোথায় বাবা? রান্নাঘরে দেখিসনি? রান্নাঘরে বেড়াল মানে ওই যেটা দেখে এলাম ফটকের ওপর। সোমা বললে, কী সব উল্টোপাল্টা দেখছো তুমি? এতবার ঘোরাঘুরি করলাম, দেখতে পেলাম না। ভেতরে আসেনি কেলে জন্তুটা। খাওয়াটা হলো মজা করেই। মাটিতে কাগজ পেতে বসে এভাবে কোনোদিন খায়নি তিতু। স্টোভটা ভালোই ছিল, তিতুর দুধটা করে নেওয়া গেল। তরকারিটাও একটু গরম করে নিল। মাটির কলসিতে জল ভরে রেখেছিল। একটু অন্য রকমের গন্ধ পাচ্ছিলাম। টিউবওয়েলের জল হবে হয়তো। তিতুর জন্য বেশি করে মিনারেল ওয়াটার এনেছিলাম, সেটাই খেলাম আমরা। আর একটা মজার ব্যাপার হলো তিতুর মশারি টাঙানো। এটাও জীবনে দেখেনি কখনো। সবই তো হলো, কিন্তু 8টা 8:30টার মধ্যে শুয়ে পড়া, এ ব্যাপারটা তো হয়নি কখনো। ঘুম কি আসে? সোমা বললে, তোমার জমিদারি দেখার শখ আমার মিটে গিয়েছে। কালই চলো একটু নবদ্বীপ মায়াপুর দেখে কৃষ্ণনগরে পুরো আমার শ্বশুর বাড়ি একটা দিন থেকে ফিরে যাই। প্রস্তাবটা ভালোই, কিন্তু রাতটা তো আগে কাটুক। কি কুক্ষণে যে বলেছিলাম কথাটা কে জানে। কোনো কথা যে কিভাবে লেগে যায়, একটু কখন যে চোখ দুটো লেগে এসছিল তা জানি না। হঠাৎ খেয়াল হলো ঘরের পিটপিটে আলোটা জ্বলছে দেখে। তার মানে কারেন্ট এসেছে। মোমবাতিটা মিছিমিছি পোড়ানোর কোনো মানে হয় না। চৌকিতে 3জন একসঙ্গে শোয়া। উঠতে গেলে ক্যাচন ম্যাচর শব্দ একটু হবেই। দেখলাম সোমাও জেগে আছে। বলল,
তিতুটাকে একটু বাথরুম করিয়ে আনবে? আমার আর উঠতে ইচ্ছে করছে না। বাথরুম মানে একটা কাণ্ড। এখানে তো আর ঘরের সঙ্গে লাগানো বাথরুম নয়, দরজা খুলে কাঁচা উঠোন পেরিয়ে যেতে হবে বাথরুম। তাই গেলাম, ওকে বাথরুম থেকে বার করে বললাম, চল মার কাছে দিয়ে আসি। তিতু বলল, আলো জ্বলছে তো, তুমি এসো, আমি একটুখানি দাঁড়াচ্ছি। সেইটাই বোধহয় ভুল হয়ে গিয়েছিল আমার। কোনো রকমে কাজ সেরে বাথরুম থেকে বেরিয়েই চোখ দুটো বিস্ফারিত হয়ে গিয়েছে আমার। না, তিতু বাথরুমের সামনেই আছে, কিন্তু বসে পড়েছে থেবড়ে, আর ওর কোলের ওপর। বিশ্বাসই হচ্ছিল না আমার। কালো কুচকুচে সেই মূর্তিমান শয়তানটার গায়ে মাথায় হাত বুলিয়ে কি আদর ওর! কখনো ওই কাদাকার জিপটার গায়ে মাথা ঠেকিয়েছে বলে। আমার পশু, আমার সোনা, কি খাবে তুমি? দুধু খাবে? ক্যাডবেরি খাবে? তিতু! নিজেকে ফিরে পাবার সঙ্গে সঙ্গে তীব্র চিৎকার করে উঠেছি আমি। চমকে তাকিয়েছি তিতু আমার দিকে। কুচকুচে কালো জিপটা তখন নেই ওর কোলে। তিতু ঠোঁট ফুলিয়ে বলছিল, কি করলে বাবা? পুষিটাকে পুষবো ভেবেছিলাম আমি। ছি, ওই রকম একটা কালো কুচকুচে বেড়াল! আমার তো ওকেই বেশি পছন্দ, ওরও আমাকে খুব পছন্দ। কতবার এসেছে আমার মাথার কাছে। ধ্যাৎ, কি আবল তাবল বকছিস? ঘর তো বন্ধ ছিল। সে আমি কি জানি, ও এসেছিল মোট কথা আমার কাছে। তুমি জানো না? জানি না তো জানি না, শুবি চল এখন ঘরে। পুষিকে এখন পাবো কোথায়? দরজা তো খোলাই আছে, দেখ হয়তো ঢুকে বসে আছে। তিতু খুঁজছিল ভালোবাসা, আমি খুঁজছিলাম, হ্যাঁ সত্যি কথাই বলছি, আতঙ্কে। কয়েক মিনিট খুঁজে নিশ্চিন্ত হয়েছিলাম, যাক সেই কাদাকার জিপটা অন্তত এই ঘরের মধ্যে নেই। কিন্তু স্বস্তি কি আছে যে মুহূর্তে দরজাটা বন্ধ করতে যাব? ওই 5-10 মিনিটের জন্য একবার ঝাঁকি দর্শন দিয়েই তিনি গেলেন। নিশ্চিদ্র অন্ধকারে ডুবে গেল ঘর। তিতু, শিগগির মশারি ভেতরে ঢোক, মশা ঢুকে যাবে কিন্তু। চিৎকার করেই আমি গিয়ে দরজাটা বন্ধ করেছি আগে। যাক, নিশ্চিন্ত। উনি বাইরে যেখানেই থাকুক, ঘরের মধ্যে অন্তত চিন্তার কারণ নেই আমাদের। অবশ্য সামান্য বেড়াল তো, মনে মনে বুঝেছিলাম নিজেকে। তাকে নিয়ে এতটা দুশ্চিন্তা করার বা কি আছে আমার? ওকে বোধহয় একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলছি আমি। নিজেকে একটু গুছিয়ে নিয়ে মোমবাতিটা জ্বালালাম। এখানে এই ঠিক আছে, এখানে এই অন্ধকারে ভূতের মতো শুয়ে থাকতে পারবো না। মন দিয়ে জ্বালাচ্ছিলাম মোমটা। আতঙ্কে উঠলাম তিতুর আত্মচিৎকার শুনে, বাবা! এই দেয়ালে দেখো! দেয়ালের দিকে মুখ ফিরিয়েই সারা শরীরটা থরথর করে কেঁপে উঠছিল আমার। মোমবাতির ঠিক পাশে বেড়ালটা থাকলে যেরকম হয়, বিরাট, একেবারে বিরাট হয়ে বেড়ালের ছায়াটা পড়েছে দেয়াল জুড়ে। মোমের আলোই সেটা অল্প অল্প কাঁপছে। আশ্চর্য, আমি আড়ষ্ট কাঁপা কাঁপা হাত মোমবাতির পাশে নাড়াচ্ছিলাম। না, জন্তু কেন? কোনো কিছুর গায়ে ঠিক ছিল না আমার হাত, অথচ দেয়ালে অতিকায় বিড়ালের ছায়া কাঁপছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বাবা চলে এসো, তিতুর গলায় শুনতে পাচ্ছি। এখানে চলে এসো তুমি। সোমা ভয়ার্ত কণ্ঠে বলছে, না কখনো না। কি ওটা? ওটা আমাকে দেখতে হবে। মোমবাতির উঠিয়ে নিলাম হাতে, সঙ্গে সঙ্গেই দেয়ালের ছায়াটা অদৃশ্য হয়ে গেল। কি হলো ব্যাপারটা? মোমবাতির পাশে এমন কিছুই ছিল না যাতে বিড়ালের মতো দেখতে হয়। এমন একটা ছায়া কোনো রকমই তৈরি হতে পারে না। তবে কি আমার হাতটাই এমনভাবে পড়েছিল যে, মানে ছোটবেলায় আমাদের এক বন্ধু দুটো হাত মোমবাতির সামনে নিয়ে গিয়ে মাছ, পাখি, জন্তু, জানোয়ারের অনেক ছায়া দেখাতো। এটাও কি সেই ধরনের একটা ব্যাপার? আমি মনে মনে একটু দুর্বল হয়ে আছি বলেই ভাবনার মধ্যেই ভেসে এলো ডাকটা। নির্বিরোধী, শান্ত, সহজ সরল একটা বিড়ালের ডাক, অথচ আমার বুকে যেন হাতুড়ির ঘায়ের মতো পড়ছে। শুনতে পাচ্ছ? সোমাকে বললাম আমি, চলে এসো, বাইরে কোথাও ডাকছে। কোথায় বাইরে? দেখতে হবে আমাকে। ওটাকে পিটিয়ে না মারলে আমার। বাবা! চেঁচিয়ে উঠল তিতু। খবরদার মারবে না তুমি ওকে, আমি পুষিকে পুষবো। ওকে তুমি মারবে না। মারবো না, কিন্তু দেখতে হবে ওটা কোথায় আছে। এই আবছা আলোই কোথায় খুঁজতে যাবে তুমি ওকে?
সোমা চায় না আমি বাইরে যাই। ঠিক আছে বলছো যখন। সেই মুহূর্তে আবার একবার ডাক, মনে হলো ডাকটা আসছে রান্নাঘর থেকে। বললাম, রান্নাঘরে ঢোকেনি তো? ঢুকুক না, তোমার তাতে কি? দেখবো একবার। কোনো দরকার ছিল না। তাহিরপুরে আর একটাও রাত্রিবাস করব না, এ তো আমি নিজেই ঠিক করে নিয়েছিলাম মনে মনে। অথচ গোয়ারের মতো কেন যে মোমবাতি হাতে নিয়ে রান্নাঘরে ছেকল খুলে ঢুকতে গেলাম ভেতরে, আর তারপরেই এক খাবলা বরফ জল যেন আছড়ে পড়ল মাথার ভেতরে। সেই এক ভন্তিতে মিটসেফের ওপর থেকে চেয়ে আসে জন্তুটা আমার দিকে। কি যে হলো আমার কে জানে। মোমবাতিটা জন্তুটার দিকে ছড়িয়ে দিলাম। গায়ে লাগলো কি না আমি জানি না, মোমবাতিটা মিটসেফে লেগে ছিটকে পড়লো মাটিতে। আলো যতক্ষণ নেবেনি আমি দেখতে পাচ্ছিলাম মিটসেফের ওপরটা ফাঁকা, কিন্তু রান্নাঘরের তেল চিটচিটে ছাদে থরথর করে কাঁপছে বিড়ালটা। একটা অধিকায় ছায়া, মাত্র কয়েক সেকেন্ডেরই ব্যাপার, সেটা নিভে গেছে মোমবাতিটা। তারপরে ঘর ডুবে গেছে নিকষ কালো অন্ধকারে। দৌড়ে বেরিয়ে এসেছি আমি ঘর থেকে। বাইরে থেকে ছেগল তুলে দিয়েছি। কি হলো? উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করেছে সোমা। রান্নাঘরে ছিল ওটা। আসতে পারবে না, বন্ধ করে দিয়েছি। শুয়ে পড়ো তবে। এসো, চলে এসো। একটু দাঁড়াও। আবার কি হলো? আলো জ্বালাই একটা। ঘরটা অন্ধকার থাকবে? জ্বাললাম আলো, টেবিলের ওপর বসিয়ে দিলাম সেটা। ভয়ে ভয়ে চাইলাম দেয়ালগুলোর দিকে। না, কোথাও কোনো বিড়ালের ছায়া নেই। মিউ শব্দটাও আর আসছে না রান্নাঘর থেকে। এলেও ক্ষতি নেই, বিড়ালটা আসতে পারবে না ওখান থেকে। রাতটা অন্তত কোনো ঝামেলা করতে পারবে না ও। আলো থাকলো, ঢুকে পড়লাম মশারির ভেতর নিশ্চিন্তে। হায় রে, নিশ্চিন্ত হবার জন্য যে আমি তাহিরপুরে যাইনি সেটা বুঝতে পারলাম কয়েক ঘন্টা পরেই। সোমা ধাক্কা ছিল আমাকে, চোখ জড়িয়েছিল ঘুম। দেখলাম একটু যেন গোলা গোলা আলো জানালার বাইরে। ভোর হয়ে আসছে, সকাল হয়নি তখনও, কিন্তু কি দেখবার জন্য সোমা আমাকে ডাকলো। ধর্মর করে উঠে বসলাম। ব্যাপারটা আমিও দেখতে পাচ্ছি তখন। তিতু নেই বিছানায়, সে গিয়ে বসেছে মাটিতে। কোলেই তার সেই কালো শয়তান, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আদর করছে তাকে। কি আশ্চর্য! ডাকুনি কেন ওকে? ডেকেছি, ও শুনতে পাচ্ছে না। মানে আমরা যে আছি ঘরে সে খেয়ালই নেই যেন ওর। বিড়ালটাকে তাড়াওনি কেন? ভয় করছে আমার। তুমি দেখো একটু। তিতু, তিতু শোনা। কি হচ্ছে কি? আমি তো বললাম বাড়ি গিয়ে আমি তোমাকে ভালো পুষি দেব। উত্তর নেই কোনো। তিতু, কথা শোনো, দুষ্টুমি করে না। কে আমি? কি বলছি? তিতুর যেন কোনো কিছুই খেয়াল নেই। রাগ হয়ে গেল ভীষণ। চৌকি থেকে নেমে ওর সামনে গিয়ে একটা ধমক দিলাম। এভাবে কখনো আমি ওর সঙ্গে কথা বলিনি। বললাম, পাজি, বদমাইশ কথাকার, হাজারবার বলছি তবুও কথা শুনছি না তোমার। ছাড়ো, ছেড়ে দাও ওকে, ছাড়ো বলছি। নিজেই ছাড়তে গিয়েছিলাম আমি বিড়ালটাকে, আর সেই মুহূর্তেই ফ্যাস করে একটা চিৎকার। না, বিড়ালের গড়া থেকে নয়, তিতুই অদ্ভুত হিংস্র মুখের দিকে চেয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে। ওর সুন্দর কালো চোখ দুটো তখন ওই বিড়ালের মতোই কটা রঙের গোল গোল দুটো চোখ। বিড়ালের মতোই থাবা মেরেছে আমায় একটা। এত জোরসে থাবায় আমার হাতে রক্ত জমে গিয়েছে। একটু দেরি করিনি আমি তাহিরপুর থেকে ফিরে আসতে। তাহিরপুরের সেই অভিশপ্ত রাত্রির সঙ্গে সঙ্গেই যদি এই বিপর্যয় শেষ হতো বড় ভালো হতো। সেরকম হবে আশা করেই যত শীঘ্র সম্ভব আমি পালিয়ে এসেছিলাম ওখান থেকে। মবরক অবাক হয়েছিল পরের দিন সকালে এসে, কিন্তু ওকেও কিছু বলিনি। পরে ফোনে অবশ্য জিজ্ঞাসা করেছিলাম ওকে, এই জন্যই তুমি ও বাড়িতে থাকো না? কোনো জবাব নেই। ভূতের ভয়ে? এবারেও কোনো জবাব নেই। ঠিক করে বলো, ওই কালো বিড়ালটার ভয় কি কেউ থাকে না ওখানে? ওটা বিড়াল নয়। তবে বাড়িটা কিছু মনে করবেন না কর্তা, ভুতুরে বাড়ি হয়ে গেছে। দুষ্ট জিনের উৎপাত আছে ওখানে। কতদিন থেকে? প্রথম কয়েকদিন ছিলাম আগে ওখানে, তারপরেই তো ওই সব ভুতুরে কাণ্ড। তার মানে অনেক দিন থেকে? তুমি আমাকে জানোনি কেন এসব? আপনারা জ্ঞানীগুণী মানুষ বাবু, কলেজে পড়ান, এসব বিশ্বাস করবেন না কি? কিন্তু থাকতে যখন যাচ্ছি বিপদটা তো আমাদের হতে পারে, সাবধান করে দেওয়াটা তোমার উচিত ছিল। ভুল হয়ে গিয়েছে বাবু,
যাক, আল্লাহর দোয়ায় কিছু হয়নি। না, হয়নি। অল্পের উপর দিয়ে বিপদটা কেটে গেছে, এটাই তো ভেবেছিলাম। ব্যাপারটা যে এত ভয়াবহ আকার ধারণ করবে সেটা তো তখনও বুঝতে পারিনি। বোঝা গেল প্রায় দিন দশেক পরে। এমনিতে ভালো ছিল তিতু, হাসছে, গল্প করছে, স্কুলে যাচ্ছে, কোনো রকম অস্বাভাবিক ব্যাপারই ছিল না কদিন। তাহেরপুরের স্মৃতি আবছাও হতে আরম্ভ করেছিল আস্তে আস্তে। তারপর একদিন ভুলতে পারবো না সে রাতের অভিজ্ঞতা। তাহেরপুরের সেই রাত্রির চেয়ে কম বীভৎস নয় সে রাতের অভিজ্ঞতা। না, বেড়াল টেরাল আমাদের বাড়িতে নেই। তিতুকে যে একটা পুষি এনে দেবো বলেছিলাম সে কথাও বেমালুম ভুলে গেছে ও। একই ঘরে শুই আমরা, একটা খাটে সোনা আর তিতু, অন্য খাটে আমি। পড়াশোনা থাকলে নিজের স্টাডিতে বসে সেসব সারি আমি। তারপর আমার বিছানায় এসে শুয়ে পড়ি। সেদিন রাত একটু বেশি হয়েছিল বোধহয়, বেশি মানে 12টা-13টা হবে। ওরা ঘুমিয়ে পড়েছিল বলে ঘরের আরও নেভানো ছিল। ঘরে ঢুকতে গিয়েই থমকে গিয়েছিলাম আমি। ভুল শুনলাম? কেমন চাপা একটা আর্তনাদ যেন শোনা যাচ্ছে না? গলাটা তো তিতুর। আশ্চর্য, শুতে গেল তো, একদম সুস্থ মেয়ে। জ্বর টর এলো নাকি হঠাৎ? আলো জ্বেলে দেখবো বলে বেড সুইচের দিকে দু এক পা এগিয়েই পা দুটো পাথরের মতো ভারী হয়ে উঠল আমার। চোখ ফেরাতে পারলাম না আমি। অন্ধকার ঘর, ডান দিকে করে সই তিতু, ঠিক তার পাশে ছোট্ট দুটো অগ্নিগোলক। বিড়ালের চোখের ফসফরাস জল জল করে উঠছে। বিড়াল আমাদের বাড়িতে? অসম্ভব। অথচ চোখের সামনে স্পষ্ট দেখছি। পরক্ষণেই সেই আর্তচিৎকার। হাত পা অবশ্যই আসছিল আমার। কোনো রকমে আর একটু এগিয়ে বেড সুইচটা অন করলাম আমি। আর তারপরেই না, কোনো বেড়াল টেরাল নয়। তিতুর মাথাটা সরে গেছে ডান দিকে। ওর চোখ দুটোকেই বেড়ালের জ্বলন্ত চোখ বলে ভুল করছি আমি। কিন্তু শুধু কি চোখ? ওই কি তিতুর মুখ? সমস্ত মুখটা যেন কেমন রাগে ফুলছে, চোখ দিয়ে আগুন ঝরে পড়ছে, গায়ের লোম খাড়া, নাক মুখ কুঁচকে গেছে, হাত দিয়ে থাবার মতো ধরেছে বিছানার চাদর, এমন করে চেয়ে আছে আমার দিকে যে কোনো মুহূর্তে যেন ঝাঁপিয়ে পড়তে পারে আমার উপর। তিতু, তিতু! কোনো রকমে শক্তি সঞ্চয় করে চেঁচিয়ে উঠেছি আমি। সে চিৎকারে সোমার ঘুমও ভেঙে গেছে। আচমকা ঘুম ভেঙে গেলে কিছু বুঝতে না পেরে হকচকিয়ে তাকিয়েছিল সে। আমার বিস্মিত ভীত মুখ দেখেই আন্দাজ করে ফেলেছে ব্যাপারটা। হাত বাড়িয়ে জড়িয়ে ধরেছে মেয়েকে। তিতু সোনারে! সঙ্গে সঙ্গে এক থাবা মেরে বসে উঠেছে মেয়ে। কি হিংস্র চাউনি তার চোখে, আর কি অসম্ভব জোর! আমরা দুজনে মিলে প্রাণপণ শক্তিতেও ধরে রাখতে পারিনি তাকে। শেষ পর্যন্ত প্রায় মিনিট 15 ধস্তাধস্তির পর মেয়ে যখন নেতিয়ে পড়েছে, আমাদেরও তখন সেই একই অবস্থা। স্বাভাবিক অবস্থায় নেই আমরা, দুজনেই বিপর্যস্ত অবস্থায় হাঁপাচ্ছি বসে বসে। সারা বিছানো লণ্ডভণ্ড, জিনিসপত্র গড়াগড়ি খাচ্ছে মেঝে। এই হলো সূচনা এ বাড়িতে। এমনিতে ঠিক আছে, কিন্তু কখন যে সেই অশুভ মুহূর্তটা এসে হাজির হবে, সেই বিভীষিকার স্বাভাবিক কাজকর্ম তো সব শিখিয়ে উঠে গেই। এক একদিন একটা একটা বাড়িতে উপসর্গ, ওই হিংস্রতা, অস্বাভাবিক আচরণ আর অমানসিক শক্তি তো আছেই। সেই সঙ্গে একদিন গা হাত পা কাঁপছে থরথর করে, একদিন কেমন চোখ উল্টে যাচ্ছে বিভৎসভাবে। নিজের চুল ধরে এমনভাবে টাকছে শক্ত চুল ছেড়ে আসছে পটপট করে। ইদানিং আবার উপসর্গটা হয়েছে হাত পা ছড়ে গিয়ে ফুটো হয়ে গিয়ে রক্ত বেরিয়ে পড়ছে, চামড়া ফেটে আসছে যখন তখন। আমি পুরুষ মানুষ, কোনো রকমে সামলাতে পারি নিজেকে, কিন্তু সোমাকে বোঝাই কি করে? সে তো কেঁদে কুটে 100। বললাম বটে সব ঠিক হয়ে যাবে, কিন্তু নিজেই তো বুঝতে পারছি না ব্যাপারটা কীরকম জটিল হয়ে পড়ছে যেন। স্বাভাবিক শিক্ষিত একজন মানুষ হয়ে ভূত প্রেতে, অশুভ আত্মা বা ওই মবাচা বলেছিল দুষ্ট জিন, এসব তো আর বিশ্বাস করতে পারি না, লোককেও বলতে পারি না। কিন্তু এটা তো বুঝতে পারছি যে তিতুর যা হয়েছে বুদ্ধিতে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। আমার অবস্থায় যেটুকু করার ছিল তাই করে যাচ্ছি। শহরের নাম করা সব স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করছি, একেবারে নিউরোলজিস্ট থেকে সাইকিয়াট্রিক, সব ক্ষেত্রেই ফলটা হচ্ছে এইরকম। কোনো টেস্টেই কিছু ধরা পড়ছে না। সবই বলছেন কোনো অস্বাভাবিকতা তারা দেখতে পাচ্ছেন না, অথচ রোগটা কমছে না, বেড়েই চলেছে। সব ডাক্তারই অসুখের উপসর্গটা বলতে হচ্ছে। বলার সময় আমি নিজেই বুঝতে পারছি এ দুটোর মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়া প্রায় হাস্যকর ব্যাপার। কিন্তু কিন্তু কি করব আমি? কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। এই সময় কৃষ্ণনগর থেকে এসে হাজির একদিন চন্দন।
মানে আমার ভাইরা ভাই। তিতুর অসুখের কথা বলেছিলাম তাকে, আসতে বলিনি, কিন্তু সস্ত্রীক এসে উপস্থিত। এসে বোধহয় ভালোই হলো। প্রথমে উড়িয়েই দিয়েছিলাম কথাটা, কিন্তু আমার শালিকা পর্যন্ত এমন জোর করে দিয়ে বলতে লাগলো। সোমা বলল, দেখাই যাক না একবার পরীক্ষা করে, ডাক্তার তো অনেক দেখানো হলো, এবার না হয় ওঝার শরণাপন্ন হবো বলছো? 1 মিনিট দাদা, চন্দন বলল। ছোট্ট একটা কারেকশন আছে, আমি যার কথা বলছি তিনি ওই সর্ষে আর ঝাঁটা দিয়ে ভূত তাড়ানো ওঝা নন, তিনি একজন অ্যালোকেমিস্ট। মানেটা বুঝতে গেলে আপনাকে ব্ল্যাক ম্যাজিক আগে বুঝতে হবে, মানে খুব সাধারণভাবে যাকে আমরা ডাকিনী তন্ত্র বলি আর কি। আমার ভুরু কুঁচকে যাচ্ছে দেখেই চন্দন নিজেকে সামলে নিয়ে বলছিল, তবে আমি বলি কি, আপনাকে কিছুই বুঝতে হবে না, আপনার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটাও এখানে তেমনভাবে আসছে না। তিতাসকে আমরা সুস্থ করতে চাই, আপনি অনেকভাবে চেষ্টা করেছেন, এবার আর এইরকমভাবে চেষ্টা করবেন, তাতে সমস্যা কি? ব্যাস এই হলো মোদ্দা কথা। বলতে চাচ্ছিলাম কিছু, সোমার চোখের ইঙ্গিত দেখিয়ে চুপ করে গেলাম। চন্দন ছেলেটিকে এমনিতে আমার বেশ ভালোই লাগে। ইংরেজি সাহিত্য নিয়ে MA পাশ করেছে, বইপত্র পড়েছে প্রচুর। রেজাল্ট তেমন জুতের হয়নি বলে কলেজ চান্স পায়নি। রানাঘাটে একটা স্কুলে পড়ায়। কৃষ্ণনগরে ওদের 2-3 পুরুষের বাস, বনেদি পরিবার বলতে যা বোঝায় সেই রকম পরিবার। ইতিমধ্যে সোমা চা বানিয়ে এনেছিল। চন্দন পুরনো কথার রেশ টেনে বলল, আসলে এসব ব্যাপার যে আমিও বিশেষ বুঝি এমন নয়, তবে তিতাসের এই অবস্থায় কথা জেনে আমার একজনের কথাই মনে পড়ছিল, প্রফেসর চৌধুরী। আমি কিছু বলিনি এই জন্য যে আপনাকে তো আমি চিনি, আপনি যা করতে চান সেগুলো আগে করুন, যদি তাতে কাজ হয় অত্যন্ত ভালো, কিন্তু আমার একটা আশঙ্কা ছিলই। যে রোগের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সাধারণভাবে তো সারাবার উপায় পাওয়াই শক্ত। এক্ষেত্রে অসুখটা যে রহস্যময় কারণ হয়েছে, সেই রহস্যময় উপায় হয়তো তা সারানো সম্ভব। সেটা পারবেন? ওই কি বললে প্রফেসর চৌধুরী? পারবেন কিনা জানি না, চেষ্টা করতে পারবেন, চন্দন বললে। একটা ব্যাপারে আপনাকে আমি নিশ্চিত করছি দাদা, লোকটার কথা আপনি শুনুন, অ্যাটলিস্ট মানুষটাকে কোয়াক বা হাতুড়ে বলবেন না। পড়াশোনা কিছু করেছেন এটা নিয়ে বলতে পারি। ভালো ভালো নয়, খুব ভালো, কারণ ভীষণ অবস্থাপন্ন পরিবার। পায়ের ওপর পা তুলে 3 পুরুষ কাটিয়ে দিতে পারবেন কিছু না করলেও। কিন্তু খোকনদা পড়াশোনা করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন, তবে মানুষটা হুই ম্যাজিক্যাল, সেই জন্যই কিছু হলো না। কোথাও পড়ান না প্রফেসর বলছো যখন? পড়াতেন, কিন্তু একটা বিষয়ে স্টিক করে থাকা ওর স্বভাবে নেই, চাকরিতেও নয় পড়াশোনাতেও নয়। চায়ের কাপে বড় করে একটা চুমুক দিয়ে চন্দন বললে, শুরু করেছিলেন ইংরেজি ভাষা দিয়ে, সাহিত্য নয়, পরীক্ষার আগে ছেড়ে দিয়ে ধরলেন ফিজিক্স অনার্স, তারও গতি হলো ইংরেজি ভাষার মতোই। MSc করলেন শেষ পর্যন্ত কেমিস্ট্রি নিয়ে, দারুণ রেজাল্ট। কলেজে পড়ালেন কিছুদিন, তারপর মনে হলো কলেজে পড়ানো মানেই তো নিজেকে শেষ করে দেয়া, তাই দিবারাত্র এখন ওই ল্যাবরেটরিতে পড়ে থাকেন। আর ডাকিনী তন্ত্র করেন? ঠাট্টা করবেন না, আমি খোকনদার সঙ্গে কথা বলে এসেছি, তিনি নিয়ে যেতে বলেছেন আপনাকে। তবে তো কেল্লা ফতেই করে এসেছো। বিরক্তি চাপা দিতে পারছিলাম না আমি। তা যাগযজ্ঞ কী সব করতে হবে তার একটা লিস্ট তুমি নিয়ে এলেই পারতে। সেটা আপনি নেবেন দাদা, আমাকে থামিয়ে দিয়ে চন্দন বলছে। আপনি একবার চলুন, এটাই আমার রিকোয়েস্ট। ওর কথা পছন্দ না হলে যা করতে বলবেন করবেন, পছন্দ না হলেন না করবেন, সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, কথাগুলো শুনতে তো একবার দোষ নেই কিছু, সোমা বলল। ভাবলাম একটু। এই অবস্থা ঘটবার পর তিতুকে স্কুলে পাঠাতেও ভরসা পায় না আর। কখন কি হয়ে যাবে, এভাবে চললে জীবনটা তো নষ্টই হয়ে যাবে। চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে, সেটা আমি বিশ্বাস করি আর নাই করি। চন্দনের সঙ্গে ওদের 4 বছরের ছেলে গোগলে এসেছে, দিদির সঙ্গে খুব খেলছে বারান্দায়। কি বলবে তিতু ওই রকম মারাত্মক অসুখে আক্রান্ত? যাওয়াটাই ঠিক করলাম শেষ পর্যন্ত। প্রথম দিনটা একটু এলোমেলো কাজ করছিলাম, খোঁড়াখুঁড়ি সারা হয়ে গিয়েছিল, লাভ হয়নি কিছু।
দিনের শেষে আমি মনস্থির করে ফেলেছি, মবারকে বলেছি কাল রান্নাঘরটাই ভাঙবো আমি। রান্নাঘরটা ভেঙে ফেলবেন? যে ঘরটা ভাঙছি ওটা শেষ করবেন না? করব, আগে রান্নাঘরটা দেখব। কি আর দেখবেন, ভেঙেই তো ফেলবেন বললেন। হ্যাঁ ফেলবো, দরকার হলে আর কয়েকটা মুনিশ তুমি লাগিয়ে দিও। তারই চোটটোট চলছে সকাল থেকে। মবা খুব খুশি নয়, ভাবছে আমি বুঝি ফ্ল্যাট তৈরি করে বেচবো। প্রফেসর চৌধুরীর লোকটা একটু বদখত টাইপের, কোনো সন্দেহ নেই, কিন্তু কথাবার্তাগুলো খারাপ নয়, স্বীকার করতেই হবে আমাকে। বলেছিলেন আপনার মেয়ের একটা অসুখ হয়েছে, সেটা সারাটাই তো বড় কথা। কিসের সারল? অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি না ঘুমিওপ্যাথি? সেটা জেনে আপনার কি লাভ? সারলে জানার কোনো দরকার নেই, কিন্তু আমি যা কিছুই বুঝতে পারছি না। পৃথিবীর সব কিছুই কি আপনি বোঝেন? অ্যাটলিস্ট যুক্তি দিয়ে যেটুকু বোঝা যায়, কতটুকু বোঝা যায়? আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করতেন কেন? আপনি আইনস্টাইনের চেয়েও বড় বিজ্ঞানী। তবু যে রহস্য ব্যাখ্যা করা যায় না। কটা রহস্য ব্যাখ্যা করেছে মানুষ আজ পর্যন্ত? তার বাইরে তো বিশাল রহস্য পড়ে রয়েছে। হ্যামলেট পড়েছেন শেক্সপিয়ারের? সেখানে কি বলা হয়েছে জানেন? আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না, এমন অনেক জিনিস রয়েছে এই স্বর্গমর্ত জুড়ে। হ্যাঁ, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরেশিও, দেন আর। ঠিক থামিয়ে দিয়েছিলেন প্রফেসর চৌধুরী। কাজের কথায় আসুন। বাড়িটার কথা কিছু বলতে পারবেন আমাকে? ভেতরের কথা কি আর বলবো আপনাকে, আমি নিজেই তো যেতাম বছরে একবার, সেও বাবা মা যাওয়ার পর। তখন তাও যেতাম ঠিকই, এখন তো আর একেবারেই যাওয়া হয় না। রাত্রিবাস করেননি কখনো? না। বাদ দিন নিজেকে, বাবা যেতেন আপনার? হ্যাঁ, বাবাই ওই যেটুকু দেখাশোনা করা সম্ভব কলকাতা থেকে। থেকেছেন কখনো এ বাড়িতে? তা থেকেছেন কখনো সখনো? বলেছেন কখনো এইরকম ব্যাপারের কথা? না না, মোবারকই বলেনি তো কখনো। বাবারই কীর্তি মনে হচ্ছে এটা, দাদুও হতে পারে। নাক কুঁচকে বলছিলেন প্রফেসর চৌধুরী। বাড়িটা পুরনো তো? হ্যাঁ, দাদুর আমলের বাড়ি তো, ভেঙে ফেলুন, নতুন করে বানানো দরকার হলে। পাগল, ওইখানে আবার আমি বিক্রি করে দেবেন? যাগে। এবার যে কথাগুলো বলছি মন দিয়ে শুনুন। শুরু হয়ে গিয়েছিল রান্নাঘর ভাঙা। এলোমেলো কাজ না করে আমি মিটসেফের সঙ্গে লাগা দেয়ালটাই ভাঙতে বলেছিলাম আগে। একটা আশ্চর্যের ব্যাপার এই, কাল থেকে আছি এই বাড়িতে, রাত্রিরে এখানেই শুয়েছি। মবারকে জোর করে শুয়েছি আমার কাছে, বলেছি আমি মরি তো তুইও মরবে। অথচ কালো বিড়াল তো দূরের কথা, তার একটা ডাক পর্যন্ত শুনতে পাইনি। সেই কদাকার শয়তান তো এখন ভর করে আছে আমার মেয়ের ওপর। কলকাতা, কে জানে? এসবের কিছুই যে আমি বুঝতে পারছি না। আত্মা আপনি মানেন কিনা জানেন না, কিন্তু আত্মা যদি মানুষের থাকে, আত্মার জন্তুও থাকে। চন্দনের খোকনদা বলেছিল আমাকে, স্বাভাবিক মৃত্যু হলে ঠিক আছে, অস্বাভাবিক মৃত্যু হলে জন্তুর আত্মাও শোধ নেবার চেষ্টা করে। আপনি যে কালো বিড়াল দেখেছিলেন সেটা জন্তু নয়, তারা আত্মা। মানে? নিজে চোখে দেখলাম, আমি দেখলাম, আমার স্ত্রী দেখলো, মেয়ে তাকে নিয়ে খেলা করলো। হ্যালুসিনেশন, ওই রকম হয়। কিন্তু আরও যেসব কথা বলছেন সেটা তো একটা তুচ্ছ কালো বিড়ালের পক্ষে সম্ভব নয়। ভাবছিলাম কথাগুলো, আর ধপধপ করে গাইতির আওয়াজ শুনছিলাম। সে ঘরটাই আমরা শুয়েছিলাম, মানে এই রান্নাঘরের গায়ে লাগানোই ঘর, সেটা কাল বিস্তর রকম জখম হয়েছে। আগে ভাগে হয়েছে ছাদ, লেবাররাই লেগেছে 5 জন। ভেঙে মেঝের স্তূপকৃত মাল দুপাশের জঙ্গলে সরিয়ে সবে একটা দেয়াল ভেঙেছিলাম। ফলে ঘরটা পুরোপুরি না ভেঙে রান্নাঘর ভাঙাতেই মামা বোধহয় একটু অপ্রসন্ন। ধুলো আর ইট সুরকির আবর্জনার কাছে না থেকে আমি বাইরের বারান্দায় ভাঙাচোরা একটা বাঁধানো পৈঠার উপর বসেছিলাম। রোদের তাপ খুব বেশি, মুন্সিরা সেই জন্য সকাল সকাল এসে এই সময়টা 2টো অবধি কাজ করে, তার মধ্যে টিফিন করে নেয়। সকালে মবা বাড়ি গিয়ে 1 প্লেট পান্তা গিলে এসেছে। আমি মাখন দিয়ে রুটি খেয়েছি 5-6 পিস। 2টো পর্যন্ত থাকতে পারবো অনায়াসে।
দূরের ঘরে স্টোভ নিয়ে গিয়ে মবার বউ দু একটা কি সেদ্ধ করে ঝোল ভাত রেঁধে রেখে গিয়েছে। ও চলে যাবার পর একেবারে গিয়ে দেখে এসেছি আমি। বসে বসে ভাবছিলাম সোমার কথা, সে কি এখন কি ধরনের উদ্বেগে আছে। এসে থেকে 2-3 ঘন্টা অন্তরই অবশ্য ফোনে যোগাযোগ করি আমি। মাঝে মাঝে টাওয়ার ফেল করলেও কথা হয়। আমার দুশ্চিন্তা তিতু ঠিক আছে কিনা। আবুল তাবুল ভাবছিলাম, মবা ছুটে এলো। বাবু! কি রে, শিগগির আসুন বাবু, ভেতরে আসুন। কি হয়েছে কি? আজব ব্যাপার, যে কালো বিলিটা ঘুরে বেড়াতো সেটাই, আসুন আপনি। হন হন করে ছুটে গেলাম এবং যে দৃশ্য দেখলাম তাদের সত্যি একেবারে স্তম্ভিত আমি। দেয়ালে একটা ফোকর, এখন একটা জানলা টানলা বসাতে গেলে যেমন ফাঁকাও রয়ে যায় তেমনি, আর তার ভেতর না, যেটা দেখা যাচ্ছে সেটাকে বেড়াল না বলে বেড়ালের একটা মমি বলাই ভালো। বা একটা স্টাফড বিড়াল, গলেনি পচেনি, বিশেষ বিকৃতিও হয়নি। যে ভঙ্গিতে মিটসেপের ওপর ওটাকে বসে থাকতে দেখতাম আমি, ঠিক ঠিক যেন সেভাবেই বসে আছে। ঠিক এই ব্যাপারটাই বলেছিলেন প্রফেসর চৌধুরী, মনে পড়ে যাচ্ছিল আমার। আপনার দাদু না আপনার বাবা কে এই ব্যাপারটা করেছেন আপনি জানেন না? মাথার একটু গরম ছিল তার। বাবাই চট করে রেগে যেতেন। তাহলে উনি কোনো কালে পিটিয়ে ওই জিপটাকে মেরে ফেলেছিলেন, এরপর সেটা দূরে ফেলে টেলে দিলে কি হতো আমি জানি না, কিন্তু আমার ধারণা সেটা আছে আপনার বাড়ির মধ্যেই। মানে এতদিন পরে কি সেটা এখনো থাকতে পারে নাকি? পচে গলে এতদিন সেটা যেখানেই থাকুক। সেটাই হতো যদি না বাড়ির কোনো দেয়ালে সেটা ঢুকিয়ে দিয়ে গাঁথা হয়ে থাকে। সেটা কি সম্ভব নাকি? মাথা গরম হলে সবই সম্ভব, কিন্তু দাদুর আমলে যা ছিল তেমনিই তো সব আছে। নতুন করে কোনো ঘরটর তো দেয়াল ভেঙে নতুন করে জায়গাটা গাঁথা হতে পারে। তার মানে আমাকে গোটা বাড়িটাই ভাঙতে হবে। তাই মানে যতক্ষণ না সেই বিড়ালটাকে পাচ্ছেন, তারপর পেয়ে গেলে কি করবেন সেটা আপনাকে, সেটা বলছি আপনাকে। বাবু মবার কথায় চমক ভাঙলো। ওই জন্তুটাকে নিয়ে তাহলে এখন কি করব? ফেলে দিয়ে আসবো ভাগাড়ে? না, ওটাকে আস্তে আস্তে বার করো, ভেঙে টেঙে না যায়, তারপর আমি বলছি কি করতে হবে। খুব যত্ন নিয়েই করা হলো কাজটা। আমার কথা মতো বড় চটের থলিতে 10 কেজি নুন ভরে এনেছিলাম মবা। বিড়ালটা সেই থলিতে ভরে ভালো করে নুন দিয়ে ঢেকে দেওয়া হলো তাকে। এবার একটা ভ্যানে চাপিয়ে ধীরে ধীরে সুস্থে নিয়ে গেলাম নদীর ধারে। ঠিক যেমনটি বলেছিলেন প্রফেসর চৌধুরী, নদীর চরে বেশ বড় করে গর্ত করে সেখানে সমাহিত করা হলো বহুকাল আগে মৃত সেই বিড়ালের মমিকে। সমস্ত কাজ শেষ করে যখন আমরা ফিরে এলাম, সন্ধে প্রায় হব। মবারকে বললাম, আজকেই কি বাড়ি যাবেন বাবু? খাওয়া দাওয়া কিছু হলো না। না, যাব না আজ, পাশের ঘরে বিছানাই করো। তুমি যেন আজ আবার যেও না কোথাও। বাবু আমি গ্যারান্টি কিচ্ছু হবে না। তোমার গন্ডগোল যা ছিল সব শেষ হয়ে গেছে। তার মানেটা তোমাকে আমি ধীরে সুস্থে বলবো রাতে। তোমারও অনেক কাজ বাড়লো। একটা ভালো প্রমোটার জোগাড় করে এই ভাঙা বাড়ির ব্যবস্থা করতে হবে তো। মুখটা এবার প্রসন্ন দেখালো মোবারকের। বলল, কিন্তু বাবু লোকে যে বলে এ ভূতের বাড়ি। আর বলবে না, তোমার দুষ্ট জিনের অত্যাচার আমি বন্ধ করে দিয়েছি মোবারক। এবার চটপট টিউবওয়েল থেকে 2 বালতি ঠান্ডা জল আমায় টিপে দাও দেখি। ভালো করে একটা চান করি, পেটে একটু ঝোল ভাত পড়ুক, তারপর বাকি কথা হবে। ইচ্ছে করে প্রথম ক্লাসটা মিস করেছি আমি। 1টা নাগাদ ফিরে তিতু স্কুল থেকে ওর সঙ্গে দেখা করে বেরোবো এরকম ইচ্ছে ছিল। তিতু এখন স্কুলে যাচ্ছে, নিয়মিতই যাচ্ছে। প্রথম কয়েকটা দিন ও যেত না, সোমা ভয়ে অস্থির ছিল। প্রথম কয়েকদিন নিজে গিয়েছিল ওর সঙ্গে, বসে থাকতো এধার ওধার, ঘোরাঘুরি করতো এদিক ওদিক। এখন বলতে পারি পুরোটাই কেটে গেছে ভয়টা, থ্যাঙ্কস টু প্রফেসর চৌধুরী। আরও বেশি কৃতজ্ঞ আমি চন্দনের কাছে। ও ওভাবে জোর না করলে শেষ পর্যন্ত প্রফেসর চৌধুরীর কাছে যাওয়াই হতো কিনা বলা যায় না। যেদি তো আমি কম নই, বংশের একটা ধারা তো আছে নাকি। সেদিনকার কথা আজও ভুলতে পারি না আমি। তিতুটা ঠিক কেমন আছে জানার জন্য আমি যেমন বারবার ফোন করছি,
সোমাও বারবার ফোন করে আমায় জানাতে চেয়েছিল আমি ঠিক আছি কিনা, মোবারক আমার সঙ্গে আছে কিনা, ঠিক কি হলো ব্যাপারটা, এই সব। আমি বলেছি দেখো, ফোনে তো সব কথা বলা যায় না, তাছাড়া যে ব্যাপারটা এখন ঘটলো সেটা আমি যে পুরোপুরি বুঝেছি তাই বা তোমাকে কিভাবে বলি বলো। দেয়াল খুঁড়ে যে বেড়ালটা ওখানে পেলে সেটা কি বাবাই করেছিলেন? সেই রকমই মনে হচ্ছে আমার। যেমন ওই বেড়ালই বলো বা আত্মাই বলো, দেখেই মাথা গরম হয়ে গিয়েছিল, বাবারও বোধহয় তাই। শুধু ওটাকে মেরে মাথা ঠান্ডা হয়নি, ওইভাবে তাকে একেবারে বাড়ির ভেতরে সমাধি দিয়েছিল। তোমার দাদুও তো করে থাকতে পারেন ওটা। অতদিন হলে উৎপাতটা আরো বেশি দিন আগে থেকে শুরু হতে পারত। ওটা একেবারে ঠিকঠাক ছিল কি করে? বাইরের আলো হাওয়ায় সংস্পর্শে ছিল না, তাই হয়তো পচেনি। নদীর ধারে ওই যে নুন দিয়ে পুঁতে দিয়ে এলে বললে, ওতেই সব অভিশাপ কেটে যাবে। ওটা তো প্রফেসর চৌধুরী প্রেসক্রিপশন। এ ব্যাপারে আমি একেবারেই অজ্ঞ। সেই জন্যই তো বারবার জানতে চাইছি তিতু কেমন আছে। তুমি একবারও ভয়টাই পাওনি তো আর? মানে ওই কালো বিড়াল দেখার কথা বলছো? না, দেখতে আমি তেমন কিছুই আর পাইনি। তাছাড়া মোবারককেও যেন একটা খুশি খুশি মনে হচ্ছে। ওটা বাড়ি থেকে বেরিয়ে গেছে বলে? সে তো বটেই, প্রথমে যখন দেখলো তখন বাবারই এটা যে কাণ্ড সেটা ভেবেছিল। বারবারই বলছিল এ বাড়িতে এমন কাণ্ড একটা হয়ে গেল আর আমি জানি না। কাজটা আমার বাপই লোক দিয়ে করেছিল নিশ্চয়ই, কিন্তু আমায় বলেনি ব্যাপারটা। কেন বলেনি? সে ওর বাবাই জানে। আমার বাবা বলতে বারণ করেছিল কাউকে। এমনও হতে পারে। তুমি কেন বাড়ি খোঁড়াখুড়ি করছো? ওকে বলেছো প্রফেসর চৌধুরীর কথা? না না, সেসব বললে ও বুঝতো না নাকি কিছু। আমি বলেছি ও যা দেখিয়েছি মেয়েকে, সেই করতে বলেছে এসব, তাতেই মহা খুশি ও। বাড়ি ফেরার পর কতবার যে মেয়ের আশাখাতে বিশদ বর্ণনা দিতে হয়েছে সোমাকে তার শেষ নেই। চন্দনকে ওই রাতেই ফোন করে সব বলেছিলাম, প্রফেসর চৌধুরীকেও তাই। তার সঙ্গে পরের দিন দেখা করবো কিনা জিজ্ঞেস করেছিলাম। বলেছিলেন না, আমার কাজ শেষ, কয়েকদিন পরে জানাবেন মেয়ে কেমন থাকে। জানিয়েছিলাম, ধন্যবাদও জানিয়েছিলাম এবং আন্তরিকভাবেই জানিয়েছিলাম। কিছু মনে না করলে একটা কথা আপনাকে বলতে পারি? বলুন। আমরা যতটুকু জানি তার বাইরেও একটা বিরাট জগৎ পড়ে রয়েছে, তাই চোখ বুঝে যেমন সব কিছু মেনে নেওয়া যায় না, চোখ বুঝে সব কিছু অস্বীকারও করা যায় না। বড়জোর আপনি বলতে পারেন আমি এ ব্যাপারে কিছু জানি না, ব্যাস স্বীকার করছি এ ব্যাপারে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। সেটা কোনো কথা নয়, অনেক ব্যাপারেই আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। সব কিছু যদি জানা হয়ে যায় জীবনেতেও কোনো বিষয় থাকে না। তাহলে মেয়ে ভালো থাকুক, পরে বরং আসবেন সময় সুযোগ পেলে। কলিং বেল বেজেছিল। সোমা অবশ্য তার আগেই স্কুলের গাড়ির শব্দ পেয়ে দরজার কাছে গিয়ে গেছে। আমি জানি তিতু, আমাদের তিতু সোনা ঠিক আগের মতোই ছুটে এসে ব্যাগটা ছুঁড়ে ফেলে ঝাঁপিয়ে পড়লো আমার কোলে। স্কুলে কী সব মজা হয়েছে এইসব বলতে বলতেই চোখ পড়লো আমার দিকে। বলল, বাবা তুমি কলেজ যাওনি? না রে। দুষ্টু ছেলে, কলেজ ফাঁকি দিচ্ছ? যাবো রে সোনা মা, তুই আসবি বলে চুপটি করে বসেছিলাম। সত্যি? মাকে ছেড়ে হঠাৎ করে আমার কাছে এসে কেন জানি না টুকুস করে একটা হামি খেয়ে বলল, একটা জিনিস দেবে বাবা আমাকে তুমি? বুকটা ধক করে উঠল। বললাম, কি? একটা সুন্দর দেখে ছোট্ট ডগি হঠাৎ ভুটানের বাড়ি থেকে নিতে এসেছিল স্কুলে, ডগিটাও এসেছিল। তিতু বলল, ভুটানের বাড়ি থেকে নিতে এসেছিল স্কুলে, ডগিটাও নাকি এসেছিল। সাদা ধবধবে পুতুলের মতো, কি মিষ্টি দেখতে। দেবে আমাকে একটা ডগি? কেন দেব না? নিউ মার্কেটে আমরা সবাই একসাথে গিয়ে এই সানডেতেই একটা পছন্দ করে নিয়ে আসবো। থ্যাংক ইউ বাবা। আবার ছুটে মায়ের কাছে যেতে যেতে বলল, তোমার কাছে একটা পুষি চেয়েছিলাম না, ওটা আমার আর চাই না, পুষির চেয়ে ডগি অনেক ভালো। সেটা ঠিক নয় সোনা, পুষিও ভালো ডগিও ভালো, তবে তোমার যখন ইচ্ছে ডগি, আমরা ডগিই দেব। সোমা আমার দিকে চাইল,
আমি সোমার দিকে। দুজনেই আমরা খুশি, ভীষণ খুশি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো গল্পেতে। নমস্কার।